তারেক রহমানের মামলায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিএনপি। মানা হয়নি আইনি প্রক্রিয়া, এখনো বাকি 4টি, দ্রুত খালাসের আশা। হাওয়া 14 লাখ তালগাছ, দরপত্র ছাড়াই চলত ক্রয়। বিএমডিএ এর সেচ প্রকল্প যেন হরিলুটের ভান্ডার, ব্যবস্থার আশ্বাস চেয়ারম্যানের। সংযোগ সড়ক না থাকায় পড়ে আছে চুয়াডাঙ্গার মাথা ভাঙা সেতু। এলাকাবাসী এলজিইডি টানাপোড়েনে বন্ধ কাজ, জটিলতা নিরসনের আশ্বাস। স্বৈরাচার বিদায় নিলেও বহাল দলীয় ঠিকাদার। মন্ত্রীর আশকারায় রাস্তার মাটি বিক্রি, চলাচল অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। সিরিয়ায় মাত্র 1 সপ্তাহে 2 বড় শহর বিদ্রোহীদের দখলে। আসাদ সরকারের পতন দেখছেন বিশ্লেষকরা। জয় সুনিশ্চিত বলছেন এরদোয়ান। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি নারী টাইগ্রেসরা। সিলেট স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার না হয়েও শুধুমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রেই 84টি মামলার আসামি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসায় চাঞ্চল্যকর কয়েকটি মামলায় তাকে জড়িয়ে সাজাও দেয় স্বৈরাচার হাসিনা সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ষড়যন্ত্রমূলক গ্রেনেড হামলা মামলা সহ বেশিরভাগ রাজনৈতিক মামলায় ন্যায় বিচারের রায় ইতিমধ্যে খালাসও পেয়েছেন তিনি। তবে এখনও বহাল আরও 4টি মামলা। আইনজীবীরা বলছেন আইনি প্রক্রিয়ার ব্যত্যয় ঘটিয়ে প্রতিহিংসাবশত মামলা হওয়ায় দ্রুতই খালাস পাবেন তারেক রহমান। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিতে মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করতে তৎকালীন বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নির্যাতন ও মামলার মুখে দেশ ত্যাগে বাধ্য করেন। এরপর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে গত 15 বছরের সব মিলিয়ে 84টি মামলায় আসামি করেন তাকে। স্বৈরাচারী কায়দা বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে তারেক রহমানকে সাজাও দেয় বেশ কয়েকটি মামলায়। 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালালে একে একে ষড়যন্ত্রমূলক মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন তারেক রহমান। সম্প্রতি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা ছিল তার বিরুদ্ধে হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক মামলা। এরই মধ্যে বেশিরভাগ মামলা থেকে খালাস পেলেও এখনো বাকি 4টি মামলা। তবে বাকি 4টি মামলাও ছিল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। মন্তব্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন, মামলাগুলো কোনো আইনি প্রক্রিয়া মেনে হয়নি। 4টা কনভিকশনের মামলা বাকি আছে, যদিও একটাও আইনি প্রক্রিয়া ফলো করা হয়নি। হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরাই জনাব তারেক রহমান সাহেবকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে ভাবতেন, যে কারণেই তারেক রহমান সাহেবের উপরের মামলার স্টিম রোলার ছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটা মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এই মামলাগুলোকে মিথ্যা সাক্ষী ও বিচার বিভাগকে ব্যবহার করে সাজা দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান ব্যারিস্টার কায়সার কামাল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবকে যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, ওনাদেরকে নাজেহাল করার জন্য এবং মিথ্যাভাবে মামলায় ফাঁসানোর জন্য এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, তাদের ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নিব। এটা আগের থেকে আমাদের একটা কমিটমেন্ট। কারণ হলো এইটা এই জন্যই যে জেনে শুনে কেউ মিথ্যা কাজটা করছে, অফকোর্স তাকে তো সেটা জবাবদিহিতায় আসতে লাগবে, আর না হলে তো আরেকজন আরেকদিন উৎসাহিত হবে। 2008 সালের জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর 16 বছর ধরে লন্ডনে আছেন বিএনপির এই শীর্ষ নেতা। পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি জানান, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে এবং উপ উপাচার্য এবং ট্রেজারার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা গেছে, এর আগে গত 2 দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউনও ঘোষণা করে তারা।
চট্টগ্রাম নগরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের এক এএসআই সহ 6 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানায় পুলিশের। আগে গেল বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের 9 তলায় 16 জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা 8 ভরি স্বর্ণালংকার 35,000 টাকা লুট করে। আশপাশের লোকজন বিষয়টি জানতে পেরে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুক সহ 6 জনকে ধরে ফেলে এলাকাবাসী। পরে পুলিশ এসে 6 জনকে থানায় নিয়ে যায়। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে 6 পুলিশ সহ আহত হয়েছেন 20 জন। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত 10 জনকে। শুক্রবার রাতে সদর উপজেলার পুরাতন ট্রলারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী জানায়, শহরের লঞ্চঘাট এলাকার আধিপত্য নিয়ে নীরব ব্যাপারীর সাথে পূর্ব রাস্তি এলাকার নাইম ভূঁইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে 2 গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। শাকসবজির দাম কিছুটা কমলেও ময়মনসিংহে কমেনি চাল, ডাল, তেলের বাজার দর। নিত্যপণ্যের বাজার নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের? গত 2 দিন ধরে ময়মনসিংহের সবজির বাজারে কিছুটা স্বস্তি মেলেছে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে প্রচুর পরিমাণে বাজারে সবজি আমদানি হয়, দামও কিন্তু কিছুটা কমেছে। এছাড়া তারা বলছেন যে চাল এবং তেলের দাম কিন্তু চড়া রয়েছে। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সেটি কিন্তু সহনীয় পর্যায়ে আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করে কিন্তু তারা সবজির দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছে। আপনার মাধ্যমে আজকে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি এই সিম 120 থেকে 140 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছিল এবং হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে কেজিতে 20 টাকা কিন্তু এই আলুর দাম কমেছে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে এবং অন্যান্য সবজির দামও কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা করে কিন্তু কমেছে। সেই বিষয়টি ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে বাজারে আমদানি বেশি থাকায় কিন্তু দামও কিছুটা কমে আসছে, সেই বিষয়টি বলছিলেন। এবং ময়মনসিংহের বাজারে সয়াবিন তেল কিন্তু খোলা তেল আজকে বিক্রি হচ্ছে 162 টাকা কেজি দরে এবং বোতল জাতীয় তেল বিক্রি হচ্ছে 167 টাকা লিটার প্রতি লিটার। এছাড়াও চাল কিন্তু 55 টাকার নিচে অর্থাৎ কেজি প্রতি চাল পাওয়া যাচ্ছে না। এছাড়াও মোটামুটি ভালো চাল সেটি কিন্তু 60 টাকার উপরে কিনতে হচ্ছে ভোক্তাদেরকে এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে সকল কিছু কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন এবং কিভাবে বাজার নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ ময়মনসিংহের সবচেয়ে বড় যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু প্রশাসনের যে ভ্রাম্যমাণ মনিটরিং টিম তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যার ফলে আমরা দেখেছি সবজির বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ সবজির বাজার নিয়ন্ত্রণে আসাই কিন্তু স্বস্তি, অর্থাৎ ভোক্তাদের মধ্যে যে স্বস্তি সেই স্বস্তিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে যদি আরেকটু অর্থাৎ গত বছরের তুলনায় এবছর কিন্তু তুলনামূলকভাবে সবজির দাম একটু বেশি রয়েছে এবং আরেকটু যদি কমে আসে তাহলে তাদের জন্য কিন্তু ভালো হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজি সহ নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।
সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম ময়মনসিংহের সহকর্মীর কাছে। বরেন্দ্র অঞ্চলে 14 লাখ তাল গাছের হদিশ নেই। দরপত্র ছাড়াই বিএমটিএ প্রকল্পের পাইপ কেনায় হয় চরম দুর্নীতি। এখানেই শেষ নয়, দুর্নীতির তথ্য লোপাটে পুড়িয়ে দেওয়া হয় অফিস। সেই সঙ্গে নির্ধারিত স্কেলের চেয়ে বেশি বেতন নিয়েছেন 73 কর্মকর্তা। বিএমটিএর সেচ থেকে প্রকল্পের এমন হরিলুটের চিত্রের দ্বিতীয় পর্ব তুলে ধরছেন সহকর্মী কাজী শাহেদ। চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়ক 2019 সালে এই সড়কে তালগাছ রোপণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ, কিন্তু সড়কের কোথাও নেই তালগাছের চিহ্ন মাত্র। একই হাল অন্য জেলাতেও। বিএমডিএর বিরুদ্ধে এমন অনিয়ম দুর্নীতির ফিরিস্তি কম নয়। শত কোটি টাকার প্রকল্পে নিম্নমানের পাইপ কেনাই এসব ফেটে নষ্ট হয় প্রকল্পের উদ্দেশ্য। এ নিয়ে হয় তদন্ত কমিটিও, তবে আলোর মুখ দেখেনি সেই তদন্ত। শুধু এটিই নয়, গত 5 বছরে খাল খনন থেকে শত কোটি টাকা গেছে কর্মকর্তাদের পকেটে। নাটোরের খাল খনন প্রকল্প পরিচালকের বিরুদ্ধে স্থানীয়রা ক্ষোভও জানান। নিজ স্কেলের অতিরিক্ত বেতন নিয়েছেন 73 বিএমডিএ কর্মকর্তা। সেচ প্রকল্পের অর্থ আত্মসাতের প্রমাণ লোপাটে গোদাগাড়ি বিএমডিএ অফিসে দেয়া হয় আগুন। আমরা শুনেছি যে তালে গাছ লাগানো হবে বা লাগাইবে, কিন্তু ব্যাপকভাবে তালে গাছ লাগা দেখতে পাই না আমরা। তবে প্রকল্প পরিচালকরা দাবি করেছেন সব কাজ হয়েছে নিয়ম মেনেই, যদিও এ নিয়ে কথা বলতেই রাজি হননি সেচ নালা প্রকল্পের পরিচালক। গাছ গণনা করে যে কটা পাওয়া যাবে এটা ফাইনাল বিল পাবে, এবং এই প্রথম তাল গাছের গাছ গণনা করে বিল দেওয়া হয়। গাছটা আমি গাছ গণনা করবো কেন? প্রত্যেকটা উপজেলাতে 500 প্রতি উপজেলা থেকে একটা টিম করে দেওয়া হয়েছিল। টিমে গাছ গণনা করছে। বলছেন আমি তো ঠিক করে শুনতে পাচ্ছি না আপনাকে, পরে আলাপ করবো। কিছু বাকি আছে, অল্প কিছু, এটুকু হলে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু যেগুলো জায়গায় খনন করা হয়েছে সেগুলো জায়গাতে মনে হয় ঠিকই আছে। সুশাসন বিশ্লেষকরা বলছেন কমিশন বাণিজ্যের কারণে নিম্নমানের পণ্য কেনে বিএমডিএ। এসব দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়ায় বেড়েছে লুটপাটের মাত্রা। 3 গুণ বা 4 গুণ দামে কিন্তু কেনাকাটা করা হয়েছে এবং কমিশন বাণিজ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়। যে মানসম্মত যে প্রোডাক্টটা রয়েছে সেটা না দিয়ে কিন্তু অতি নিম্নমানের প্রোডাক্ট দেওয়া হয়েছে। যারা এর সাথে যুক্ত, এই অন্যায়ের সাথে, তাদেরকে আইনের আওতায় নিয়ে যদি সমুচিত শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এই অন্যায় কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন তার কাছেও প্রকল্পের 9/6 অভিযোগ আছে। এসব অভিযোগ জানে কৃষি মন্ত্রণালয়ও। তার এখতিয়ারের মধ্যে না হওয়ায় ব্যবস্থা নিতে তুলে ধরবেন বোর্ড সভায়। আগামী বোর্ড মিটিংয়ে এগুলো আলোচনা করব, এবং আলোচনা করে একক চেয়ারম্যান কোনো কিছু না নয় ভালো, বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়ে একটা কমিটি করে পদ্ধতি কি হবে সেইভাবে এটা ব্যবস্থা একটা সিদ্ধান্ত আছে। প্রতিষ্ঠানটিতে বারবার প্রকল্পের নামে শত শত কোটি টাকার আর্থিক দুর্নীতি অনিয়মের প্রমাণ উঠে আসলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দীর্ঘ প্রতীক্ষার পর স্থানীয়রা পেয়েছেন কাঙ্ক্ষিত সেতু, কিন্তু সংযোগ সড়কের অভাবে কোনো কাজেই আসছে না চুয়াডাঙ্গার গঞ্জেরহাট পীরপুর সেতুটি। কর্তৃপক্ষ বলছেন ভূমি অধিগ্রহণ জটিলতায় বন্ধ হয়ে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। খায়রুজ্জামান সেতুর প্রতিবেদন জানাচ্ছেন আপন অপু। 2021 সালে গঞ্জেরঘাট পীরপুর সড়কে মাথাভাঙ্গা নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। চুক্তি অনুযায়ী 90 মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয়দের কোনো কাজেই আসছে না সেতুটি। গঞ্জেরঘাটের বেশিরভাগ মানুষের কৃষি জমি রয়েছে নদীর ওপারে পীরপুর এলাকায়। সেতু চালু না হওয়ায় কৃষিপণ্য ঘরে তুলতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সহজে ও অল্প খরচে কৃষিপণ্য ঘরে তুলতে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ওপরের সব কাজ কমপ্লিট, 2 পাশে রাস্তার সংযোগ এখনো দেওয়া হয়নি। আর যে সকল ঠিকাদাররা এর পিছনে জড়িত তারাও এখানে কেউ খোঁজ খবরও নেয় না, সরকারে কেউ এসে খোঁজও নেই, আর কেউ নেই। যত গাড়ি টাড়ি ওই বেশ টুর না হয় চুয়াডাঙ্গা ঘুরে তলুকদার ঘুরে যেতে হয়। ঘাট পার হওয়া 1 ঘন্টা লেট, এদিক দিয়ে যাতায়াত করা, ব্রিজ তো তৈরি হয়ে গেছে, খালি পথটার জন্যই সমস্যা। যাওয়া আসা কষ্ট বা মাল সামান নিয়ে আসার কষ্ট। এদিকে কর্তৃপক্ষ বলছে সংযোগ সড়কের জন্য জমি দেওয়ার আশ্বাস দিলেও এখন ক্ষতিপূরণ দাবি করছে এলাকাবাসী। বন্ধ আছে সংযোগ সড়কের কাজ, তাই দ্রুত জমি অধিগ্রহণ করে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএসটির কাজ যখন 50% হয়ে যায় তখন আমরা অ্যাপ্রোচের কাজ করার জন্য চেষ্টা করি। তখন এলাকার লোকজন বলে যে না, আমাদের জমি সামান্যই আছে, আমরা এই জমিটুকু আপনারা কিনে নেন। আমরা ক্রয় করার সমস্ত যাবতীয় প্রক্রিয়া আমাদের অফিস থেকে সম্পাদন করে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ এভাবে ফেলে না রেখে দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ক্ষমতার দাপটে রতুলি লক্ষ্মীছড়া কাঁচা রাস্তা উন্নয়ন কাজ 1 বছরও সম্পন্ন করেনি আওয়ামী লীগ দলীয় ঠিকাদার জুবেল আহমেদ। বক্স কাটিং করে ফেলে রেখেছে রাস্তা। ঠিকাদারের স্বেচ্ছাচারিতা গাফিলতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্য ও ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। হরিপুরের রতলি লক্ষ্মীছড়া গ্রামীণ সড়ক। এটি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড যাতায়াতের লিংক রোড হিসেবে ব্যবহৃত হয়। 2023 সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি উন্নয়নের জন্য 1 কিলোমিটার রাস্তা পাকাকরণে বরাদ্দ দেয় 1,36 লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে কাজটি পায় ঠিকাদার জুবেল আহমেদ। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী শাহাবুদ্দিন। চলতি বছরের 18 জুলাই কাজ শেষ করার চুক্তি থাকলেও আওয়ামী লীগের মদতপুষ্ট ঠিকাদার রাস্তাটি বক্স কাটিং করে অন্য জায়গায় মাটি বিক্রি করে দেয়। রাস্তাটি এখন হয়ে পড়েছে চলাচল অনুপযোগী। এতে হরিপুর, সনাতনপুর, লক্ষ্মীছড়া, মণিপুরি পাড়া সহ এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। আমরা চাইছিলাম রাস্তা মন্ত্রী গেছে পাইছি আমরা খাল আগে কাঁচা হইলে আমরা রাস্তা বালা আছিল তখন পিস করব করি সারা গাঁট করিয়া খুদিয়া রাখি দিছেন। আগে ঠেলা দিয়ে নিতাম পারতাম, এখন আমরা খানতে পারি নেই, আমরা কষ্ট হয়। আমরা তো আশা করলাম পাকা হইতো, কিন্তু তো পাকার কোনো কেউ নাই। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম পারি না, এখন এমপিও নাই, মন্ত্রীও নাই, নাই, আর আমরা রাস্তার মধ্যে অত কষ্ট করি। আর আগে গাড়িগুলা চলাচল করতো, আর রাস্তা এমনি কুদিয়া থইছে, এখন আর রাস্তা গাড়িগুলা চলাচল হয় না। এখন আমরা যাতায়াত করতে খুব কষ্ট করি। আর রাস্তা ফাঁকা ওই বলানি আমরা খুব খুশি হয়েছিলাম, এখন দেখি আর আমরা গোলার খাটা হয়ে গেছে। আমরা তো ঈদের দান ঠেলা দিয়ে আনা যায়, গাড়ি দিয়ে আনা যায়, এখন কিন্তু রাস্তার কারণে তো আমরা তখন খানতে পারে আনা যায়, খুব কষ্ট করি। ক্ষেতের সময়ও কষ্ট করছি, ওখানেও আগুন মাসেও কষ্ট করি। আর আমরা দ্রুত কাজ সম্পন্নের জন্য অনেকবার তাকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। চিঠি পরপরে ঠিকাদারও কিছুদিন বন্ধ ছিল, এরপরে আমরা নির্বাহী প্রকৌশলী মহোদয় মৌলভীবাজার বরাবর আমরা জানিয়েছি। তারাও এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং তিনিও ঠিকাদারকে চিঠি দিয়েছেন। এখন বর্তমানে অবস্থা হচ্ছে আমরা কাজটি রাস্তার যে কালভার্ট, সেই কালভার্টের কাজ শুরু করেছি, কিন্তু রাস্তার কাজ এখনো শুরু হয়নি। নতুন সরকারের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঠাকুরগাঁওয়ে বাড়ছে ঠান্ডার তীব্রতা। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। জেলায় এখন পর্যন্ত তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি পর্যন্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলা প্রশাসন বলছে শীত মোকাবেলায় প্রস্তুতি নিয়েছেন তারা। সহকর্মী শাকিল আহমেদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন। উপার্জন কমেছে খেটে খাওয়া মানুষের। দুর্ভোগে ছিন্নমূল মানুষ। সকালবেলা হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। খুবই ঠান্ডা ঠাকুরগাঁও, আর কুয়াশা খুব ঠান্ডা। 2 দিন থেকে খুব কুয়াশা, আমাদের ঠাকুরগাঁও খুব বাইরে হওয়া যায় না ঘর বাড়ি থেকেই। সরকারিভাবে যদি আমার কিছু সহযোগিতা করতো তাহলে গরিব মানুষের আমার খুব উপকার হইতো। খুব সমস্যা, যে মূলা ধান এখন বাজারে নিয়ে যাচ্ছি, এই যে হচ্ছে আমাদের এই অবস্থা, খুব কষ্ট। গরিব দুঃখী বা তাদের জন্য যদি একটু সরকার একটু বা কাপড় ব্যবস্থা তাদের জন্য খুব ভালো হয়। জ্যাকেট পরি আর ওইগুলো পরি, আমার ঠান্ডার সময় যাইতে অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু ও বৃদ্ধ। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের রোগীর চাপ বেড়েছে বলে জানান চিকিৎসক। এখন আমরা যেটা লক্ষ্য করতেছি যে এই সময়টাতে সর্দি কাশি থেকে নিউমোনিয়া, যেটাকে আমরা বলি নিউমোনিয়া, মারাত্মক নিউমোনিয়া, পাশাপাশি বমি, পাতলা পায়খানা, যেটাকে আমরা ডায়রিয়া বলি, পাশাপাশি নবজাতকের যে সমস্যাগুলো দেখা যায় ঠান্ডাজনিত, জন্ম পরেই বাচ্চারা, নবজাতক বাচ্চারা বিশেষ করে যারা এই ওয়েদারের সাথে কোপ করতে পারেন, তারাও কিন্তু মারাত্মক নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। মাসের শুরু থেকে 5 ডিসেম্বর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। ধীরে ধীরে আরও নামবে পারদ। তো বেশ কয়েকদিন থেকে, প্রায় সপ্তাহখানেক থেকে এটি 12, 13, 14 এর মধ্যে ওঠানামা করছে। এখনকার যে কৃষি, সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং কৃষিকে মোকাবেলা করতে হলে অবশ্যই আমাদের আবহাওয়ার পূর্বাভাসের যে বিষয়টি, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ে অগ্রিম 80,000 শীতবস্ত্রের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। 2-1 দিনের মধ্যে শীতবস্ত্র পাওয়ার কথা জানান জেলা প্রশাসক। এবছর আমরা 80,000 শীতবস্ত্রের চাহিদা দিয়েছি 2টো চিঠির মাধ্যমে।
গত বছর 41,500 শীতবস্ত্র পাওয়া গিয়েছিল। তো আমার যেটা মনে হয়েছে যে এইটা চাহিদার তুলনায় কম ছিল, যে কারণে আমরা দুটো চিঠিতে 80,000-এর চাহিদা পেয়েছি। শিগগিরই বেসরকারি উদ্যোগে মিলবে 1000 শীতবস্ত্র, যা ভাসমান ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।